আচ্ছা টুকা থাকে ফার্স্ট ফ্লোরে, আমি সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, ও কাছেই, একদম কাছেই। ভালো, হ্যাঁ, ভালো। ওরাই ডেভেলপ করেছে, মানে অমিতদাই ডেভেলপ করেছে আমাদের ফ্ল্যাটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে আছি আর কি। যাই হোক, আমাদের সুপ্রসন্ন এসছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ স্যার, আমি আবিদাকে বলছি শুরু করতে। স্যার শুরু করবো? হ্যাঁ, হ্যাঁ how many participants are there? এখন তো দেখছি only 21. 23-24 জন দেখা যাচ্ছে। What happened? It should be 124. জয়েন করছে স্যার, আস্তে আস্তে জয়েন করছে। Let us wait for 2-3 more minutes. একদম ঠিক। কারণ সবাই দেবাশিস বাবুটা একদম গুছিয়ে এনজয় করতে চাইছে। একদম আমি দুইজনের কাছ থেকে ফোনও পেয়েছি। তারা অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে পরে এটাতে আজকে থাকবে, জাস্ট টু বি এনরিচড ফ্রম দেবাশিস বাবু। এরকম বলবেন না, আমি জানি না আমি কতটা কি করতে পারবো। আমি যারা জানে তারা বলেছে, আমি তো আজকেই প্রথম পরিচয় হলো আপনার সঙ্গে। ইট ইজ নট মাই ভার্সন, আদার পিপল আর সেইং সো। তারা আসতে চাইছে এবং আমি দু একজনকে আবার অফিসের বাইরেও কয়েকজনকে আমি লিঙ্ক দিয়েছি। এই সুপ্রসন্নের কাছ থেকে পাওয়ার পরে আমি লিঙ্ক পাঠিয়েছি। আর কয়েকজনকে লিঙ্ক দিতে পারবো না বলেছি, তাদেরকে ইউটিউবে যেতে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাক কত। পার্থবাবু, আপনারা অন্য কথাবার্তা একটু চালান, আমি একটু হোল্ড করে নি। যদি আর একটু বাড়ে সংখ্যাটা, 26, 27, 27, 28, 29, 30টা হয়েছে, 31টা। আমরা কিন্তু শুরুটা করে দিতে পারি, তারপরে জয়েনটা করুক না। আমাদের তো ইউটিউবে টোটালটাই থাকছে, আর জয়েন করবে। হ্যাঁ পার্থবাবু, আপনাকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমি আপনার কাছ থেকে শুনতে হবে, কারণ আমাকে আর একটা আমার ন্যাকের একটা আছে, ট্রেনিং আছে আমার একটা অ্যাসেসরদের। আমাকে এইটা সেরে পরেই ট্রেনিং এ ঢুকতে হবে। হ্যাঁ স্যার, তাহলে ট্রেনিং থেকে আমি জাস্ট ক্লাস বাঙ্ক বলে না, আমি ক্লাস বাঙ্ক করে বেরিয়ে এসেছি। 30 জন আমাদের যেহেতু হয়ে গেছে, আমরা শুরুটা আপাতত করে দিই না। আচ্ছা ঠিক আছে, তাই করুন। এই আবির। হ্যাঁ স্যার, লেট আস প্রসিড ভাই। হ্যাঁ স্যার, আমি শুরুটা করে দিচ্ছি তাহলে। হ্যাঁ। বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এবং বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্বাধীনতার হীরক জয়ন্তী স্মরণে রাজ্য স্তরের আন্তর্জাতিক আলোচনা চক্র। আজকে হচ্ছে এই আন্তর্জাতিক আলোচনা চক্রে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে বাংলা সিনেমায় স্বাধীনতা সংগ্রাম। আজকের আলোচক মাননীয় দেবাশিস মুখোপাধ্যায় মহাশয়। স্বাগত ভাষণ দেবেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর গৌতম বিট মহাশয়। স্যার, আপনি একটু স্বাগত ভাষণটা দিন। Very good evening to you all. A special thanks to our Devashish Babu, our near neighbor, চন্দননগরের বাসিন্দা। আরো ভালো লাগলো আজকে আমরা স্বাধীনতার হীরক জয়ন্তী স্মরণে রাজ্য স্তরের যে আঞ্চলিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা করেছি আমরা দুটো কলেজ একসঙ্গে মিলে। সেটা হচ্ছে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এবং বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় বলাগড়। এটা বলার জন্য বলা, প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের এই টোটালটার পিছনে মাস্টার ব্রেন হচ্ছেন আমাদের বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের যিনি আধিকারিক আছেন এবং ওই কলেজের অধ্যাপক মিস্টার পার্থ চট্টোপাধ্যায়। উনার চিন্তা ভাবনা দিয়ে প্রথম শুরু হয়েছে। শুধু আজকেরটা নয়, এছাড়া আরো বেশ কিছু আমাদের অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে এসে কিছু প্রোগ্রাম করা নিয়েও আমাদের প্ল্যান আছে। এছাড়া আরো অন্যান্য যে ওয়েবিনার বা সেমিনার বা যে ডিবেট কম্পিটিশন বা রাইটিং কম্পিটিশন, সেসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে।
total credit goes to Mr. Partho Chattopadhyay from বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়। আমাদের সৌভাগ্য যে ওনাকে আমাদের পরিচালন সমিতিতে সামনে পাওয়ার সঙ্গে পরে আমাদের এই সব জায়গাগুলো, সাংস্কৃতিক জায়গাগুলো অনেকগুলো জায়গাতে বেশ কিছু মাত্রা পেয়েছে। মাত্রাগুলো ছিল, মাত্রাগুলো মুছে গেছিল, সেই মুছে যাওয়া মাত্রাগুলোতে আবার নতুন করে প্রলেপ লেগেছে। সেই জন্য আমি বিশেষ আহ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্থবাবুকে। পার্থবাবু আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। আমাদের পরবর্তী যে পরিচালন সমিতি গঠন হতে চলেছে তাতেও খবর পেয়েছি আমি পার্থবাবু থাকছেন। আমাদের আলোচক যিনি আছেন, আলোচক হচ্ছেন আমাদের সত্যজিৎ রায়ের গবেষক এবং আজকাল পত্রিকার প্রাক্তন গ্রন্থাগারিক। উই আর ফরচুনেট এনাফ অ্যান্ড উই আর প্রিভিলেজড দ্যাট এরকম একজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। এবং এটা কোভিড এর পজিটিভ দিক কিছুটা বলতে হবে, কারণ এইরকম পরিস্থিতি না হলে হয়তো আমরা এইরকম ভাবে ভাবতাম না, বা সেক্ষেত্রে হয়তো এইরকম মানুষজনকে সঙ্গে পাওয়াটা হয়তো অসুবিধা হতে পারতো, বা হয়তো সুবিধাও হতে পারতো। এখন অসুবিধা হতে পারতো ধরে নিয়ে পরেই আমরা ভাবছি। তো এখানে আমাদের কলেজ থেকে, আমাদের মহাবিদ্যালয় থেকে মেনলি দেখাশোনা করছে বিষয়টাকে আমাদের ইতিহাস বিভাগ। ইতিহাস বিভাগের মধ্যে আবার আছে আমাদের দুজন অধ্যাপক আছে, আবির বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রসন্ন চ্যাটার্জি। সুপ্রসন্ন চ্যাটার্জির আবার এই স্বাধীনতা সংগ্রাম নিয়ে বললে অনেক কথাই বলতে হয়, সেসব কথা আমি এখন যাচ্ছি না। পরবর্তী যখন আমাদের অনুষ্ঠান হবে তখন আলোচনা হবে। এরা দুজনেই আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতাপ দা আছেন। প্রতাপ দা হচ্ছেন বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তিনিও সঙ্গে আছেন আমাদের। আমরা সত্যি আপ্লুত যে ওনাকেও পেয়েছি সঙ্গে। দুটো কলেজকে একসঙ্গে মিলে কাজ করার প্রথম উদ্যোগ আমাদের পার্থবাবু নিয়েছিলেন, এবং দেবাশিস বাবুকে চেনা জানা এবং আমাদের কাছে নিয়ে আসার পিছনে মূল উদ্যোগ আমাদের পার্থবাবুর। সেই জন্য ওয়ান্স এগেন থ্যাংকস টু পার্থবাবু, থ্যাংকস টু দেবাশিস বাবু ফর giving the consent to be with us. Now, very good morning to you all. Thank you very much for all the participants, those who are joining in this webinar, as well as those who are watching the YouTube channel of our college. And as you all know that it is already arranged by the Vijayanagar Mahavidyalaya and Vijay Krishna Mahavidyalaya Bolagor. Actually, this year we are going to celebrate India's independence silver jubilee through a series of webinar, workshop, seminar, debate competition, and other unusual and unconventional activities coined by Partho Babu that are also going to take place very soon. And we want to highlight here mainly the various sides, various aspects, various dimensions, various characteristics of our freedom struggle. And regarding the Bengali cinema, will be enriched from our speaker, that is Devashish Babu. Devashish Babu in details বলবেন আমাদের সম্বন্ধে, ফ্রিডম স্ট্রাগল বিষয়ে আমাদের যে সিনেমাগুলো করেছে, কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করেছে। তার মধ্যে আমি কয়েকটার নাম শুধু বলবো। Mainly so far the Times of India, a daily newspaper is concerned. Here they have cited mainly the 9 Bangla cinemas. Out of all those 9, these are the Pother Dabi, following the Pother Dabi, it was Sabyasachi. This film was made on 1977, and actor was Uttam Kumar, and it was directed by Piyush Bose. I am not going in detail. Details will be discussed by our honorable speaker. দেবী চৌধুরানীকে ফলো করে আমাদের একটা সিনেমা হয়েছিল 1974-এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী, এবং সেখানে সুচিত্রা সেন দেবী চৌধুরানীর রোল প্লে করেছিলেন। সেখানেও আমাদের ইংরেজদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ের ছবি ফুটে উঠেছে। আমরা এছাড়া পেয়েছি মহাবিপ্লবী অরবিন্দ,
যেটা 1971-এ হয়েছিল। সেই 1971-এ যেটা হয়েছিল সেখানে অরবিন্দের আমাদের সিস্টার নিবেদিতের সঙ্গে হ্যালো দোজ ওয়ার ইয়েগুলো অফ রাখবেন প্লিজ, মাইক্রোফোন বিভাস, মাইক্রোফোনটা অফ প্লিজ। বিভাস you please put off your microphone on switch off mode. বিভাস do you hear me? Yes. মহাবিপ্লবী অরবিন্দ সেখানে সিস্টার নিবেদিতার সঙ্গে আমাদের মহাবিপ্লবী অরবিন্দের যে কনভারসেশন সেটা দেখানো হয়েছে। এছাড়া আজ হয়েছে সুভাষচন্দ্র 1966-এ, এছাড়া হয়েছে আমাদের আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার উপরে বেশ করে 1951-এ, এছাড়া হয়েছে আমাদের 42 1951-এ, যেখানে রাসবিহারী বোসের এবং মানে বিকাশ রায় প্লে করেছেন এখানে যে রেস্টলেস ইন্ডিয়া 1942-তে, সেটাকে তুলে ধরা হয়েছিল 1951-এ 42-এ। এছাড়া আছে আমাদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেখানে মাস্টারদা সূর্য সেনের যে স্টোরি, সেই স্টোরি বলা হয়েছে 1949-এ এটা তৈরি হয়েছিল। এছাড়া আছে আমাদের রাজকাহিনী, ভেরি রিসেন্টলি ইট ওয়াজ প্রিপেয়ার্ড বাই ঋতুপর্ণ ঘোষ, যেটা পাবলিশড হলো যেটা আমরা দেখতে পেলাম 2015 সালে। 2004 সালে আমাদের হয়েছিল একটা আবার আসিব ফিরে, ওটা রবি ওজার ডিরেক্টরে হয়েছিল, সেখানে শাশ্বত চ্যাটার্জি রোল করেছিলেন। আমি আমার নলেজে আসা যেটুকু সেটুকু আমি এখানে একটু তুলে ধরলাম, বাকিটা উইল বি এনরিচড ফ্রম আওয়ার অনারেবল স্পিকার। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। এবার বক্তার পরিচয় দেবেন মাননীয় অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। ধন্যবাদ। আজকের এই ওয়েবিনারের সঞ্চালক আবির বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জানাই সুপ্রসন্ন বাবুকে, তিনি স্বাধীনতা সংগ্রামীর প্রত্যক্ষ রক্তজাত। তার দাদু এই ত্রিবেণী অঞ্চলের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ধন্যবাদ জানাই আমাদের দুই কলেজের আমার খুব প্রিয় দুই অধ্যক্ষ, আমার কলেজের ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ কলেজের ডক্টর গৌতম বিট। উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে কথাটা আমার উপরে যে দায়িত্বটা অর্পিত হয়েছে, দেবাশিস মুখোপাধ্যায়ের পরিচয় করিয়ে দেওয়া, ওয়েবিনারে যারা আছেন তাদের কাছে। দেবাশিস মুখোপাধ্যায় বাংলার সাংবাদিকতার জগতে, বাংলা লেখালেখি জগতে পরিচয় করানো মানুষ। তিনি বহু পরিচিত মানুষ। তার সম্বন্ধে তার নিজন কথা বলার আগে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। মাপের মানুষ। আমি একদম প্রান্ত বাংলায় থাকি। সেই সময় এমএ পাস করেছি এবং বলাগড় কলেজ হিসেবে আমি যুক্ত হয়েছি। সেই সময় এটা বন্ধ সেই মাইক্রোফোন গুলো অফ করতে বলো, মাইক্রোফোন গুলো অফ করতে বলো, কথা শোনা যাচ্ছে, সবাইকে অফ করতে বলো। অফ করে দিলাম। পার্থবাবু, আপনার মাইক্রোফোনটা একটু অফ করুন। ঠিক আছে, মানে আপনার একটা অ্যাকাউন্টে ফোনের ইয়েটা। হ্যাঁ, হ্যালো।
সেই সময় আমাদের যে থাকেন অধ্যাপক কার্তিক সামন্ত, বছর 10 খাটাখাটির পরে একটি বই উদ্যোগ পাবলিকেশন ছাপলো হুগলি জেলার নৌশি। তখন বিভিন্ন কাগজে যাতে আলোচনা বেরোয় ব্যক্তিগত উদ্যোগেই প্রকাশককে ছেড়েই আমি পাঠাচ্ছিল প্রকাশকদের কাছে। তখন ডক্টর একবার আজকাল পত্রিকায় দেবাশিস মুখোপাধ্যায় থাকেন আমার বন্ধু চন্দ্রনগরে, তুমি তার কাছে ব্যক্তিগতভাবে যদি গিয়ে বইটি নিয়ে আসতে পারো, দেখো আজকালের সমালোচনা ছোটখাটো একটা করে দিতেও পারেন। আমি তখন স্যারকে বলেছিলাম আপনি যদি যান, না সেটা সম্ভব হচ্ছে না, অত বড় মাপের মানুষ এগিয়ে দিয়ে এসো। আমি একদিন চন্দ্রনগরে নেমে তার বাড়িতে গেছি, তিনি বই দুটো গ্রহণ করলেন, দুটি কপি দিতে হবে, একটি আজকালের জন্য। আমি দুটি কপি বই দিলাম। মাস দুয়েক বাদে তার কাছে ফোন করে খবর নিলাম, তিনি বললেন বইটি আমি এখনো পড়ছি। তারপরে বইটির আলোচনা বেরোলো আজকাল পত্রিকায় হাফ পেজ জুড়ে। আমার যতগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল আলোচনা, প্রতিটিতেই মনে হয়েছে অনেকটাই না পড়ে তারা আলোচনা করেছেন, বইটি তারিফ করেছেন। কিন্তু দেবাশিস মুখোপাধ্যায়ের আলোচনাটা করে মনে হলো আমার মতন এইরকম একটা প্রাণ জায়গায় তাকে লেখক হিসেবে সেই অর্থে কেউ চেনেই না। সেই সময় এত পেরিয়ে আলোচনা করলেন, সেই দিন থেকে মনে হয়েছিল ব্যতিক্রমী লেখকদের মধ্যে তিনি একজন, আলোচকদের মধ্যে তিনি একজন। তারপর থেকে রীতিমতো তার লেখা যেখানে পেয়েছি প্রগ্রাসে পড়েছি, তার নানা রকম প্রখ্যাত গ্রন্থটি আনন্দবাজারের পর্চাতে যখন বইটি প্রসঙ্গে বেরোলো দুটার কথা, বইটি সংগ্রহ করে কয়েকবার এবং এই বইটির যে লিখন নই আজকেও আবার মনে হবে আবার নতুন। এক্সকিউজ মি পার্থবাবু, আপনার যে দ্বিতীয় জায়গা থেকে যে কানেকশনটা আছে, আপনার দুটো কানেকশন আছে, যে কোনো একটা কানেকশনকে বন্ধ করে দিন। ওটা বন্ধ হচ্ছে না। এরপর তিনি কত বিচিত্রগামী মানুষ। বাংলার খাবার বাঙালির খাবার এই নামে খাদ্য নিয়ে এইরকম গবেষণা ধর্মী কোনো গ্রন্থ আমি শঙ্করের বাঙালির খাবারের ওপরে বইটিকে ধরেই বলছি সম্ভবত বাংলা সাহিত্যে নেই। ঠিক এইরকম ভাবেই তার ছড়িয়ে ছিটিয়ে থাকা পত্র পত্রিকায় সিনেমার ওপরে লেখালেখি, বিশেষ করে তাকে বলা হয় সত্যজিৎ রায়ের ডিকশনারি যেন দেবাশিস মুখোপাধ্যায়, কিন্তু আমি বলবো শুধু সত্যজিৎ রায় নয়, সামগ্রিকভাবে সমগ্র রায় পরিবারকে নিয়ে চর্চাকারী এবং একনিষ্ঠ এমন গবেষক বাংলা সাহিত্যে নেই। সত্যজিৎ রায়ের ওপরে তার অনুধ্যান, তার চর্চা আজকে বহু জায়গায় আলোচিত। তিনি সত্যজিতের 100 বছর নিয়ে প্রায় শতাধিক সেমিনার করেছেন বাড়িতে বসে এই প্যান্ডামিক পিরিয়ডে। তার মুখোমুখি আলোচনামূলক অনুষ্ঠান যারা শুনেছেন বিভিন্ন মঞ্চে, তারা জানেন যে দেবাশিস মুখোপাধ্যায়ের বাচনভঙ্গি, তার বলবার ধরন, তার গবেষণা মানুষকে বিনম্র চিত্তে তার কাছে দাঁড় করিয়ে দেয়। আমি একটি ঘটনা বলে আমার এই পর্বে দু একটি কথা তার সম্বন্ধে বলা শেষ করব। এখানেও
দেবাশিস মুখোপাধ্যায়ের ব্যক্তি পরিচয়টি কিভাবে ফুটে উঠছে দেখুন। তার তার ওই আজকাল পত্রিকার তিনি গ্রন্থাগারিক ছিলেন, তিনি সাংবাদিক, কিন্তু তিনি সত্যজিৎ রায় তথা বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমা তথা বিশ্ব সিনেমা প্রসঙ্গে কত একনিষ্ঠ গবেষক, এই ঘটনাটিতে দেখুন কম বেশি ধরা পড়বে। সময়টা 1989, তখন নন্দনে প্রবোধ মৈত্র নন্দনের দায়িত্বে আছেন। তিনি নন্দনে যাতায়াত করেন, যাতায়াত করতে করতেই একদিন প্রস্তাব রাখলেন যে চার্লি চ্যাপলিনের শতবর্ষ পালিত হচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে, বাংলায় কি কিছু হবে না? সেই সময় যোগাযোগ করা হলো সত্যজিৎ রায়ের সঙ্গে, তিনিও অনুমতি দিলেন। এখন একটা রেট্রোস্পেক্টিভ হবে, সেই ছবি সব জোগাড় করা গেল। সেই সময়ে প্রস্তাব এলো যে একটি স্মরণিকা পুস্তিকা যদি প্রকাশ করা যায়, এবং সেই পুস্তিকাটি প্রকাশের লেখা জোগাড়ের দায়িত্ব দেবাশিস বাবুর উপরে অনেকটাই পড়লো। সমস্ত লেখালেখি তিনি জোগাড় করলেন। বাঁধ সাধলো যে কিভাবে এই পুস্তিকাটির প্রচ্ছদটি তৈরি করা যায়। তখন দেবাশিস বাবুর মনে পড়ে গেল যে 50-এর দশকে সত্যজিৎ রায় একটি পত্রিকা বা একটি গ্রন্থের একটি প্রচ্ছদ করেছিলেন চার্লি চ্যাপলিনের, কিন্তু সেটি পাওয়া যাবে কোথায়? তখন তিনি, তার মনে পড়ে গেল যে বর্ধমানের দিকে সম্ভবত এক বন্ধু, তিনি সেই পত্রিকাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দেবাশিস বাবু। সেই বন্ধুর সঙ্গেও যোগাযোগ করা গেল। সেই বন্ধু বললেন যে লাইব্রেরি থেকে নিয়ে তিনি পত্রিকাটি দিয়েছিলেন, কিন্তু লাইব্রেরিয়ান পত্রিকাটি একেবারেই হাতছাড়া করতে রাজি নন, কেননা এটি দুষ্প্রাপ্য পত্রিকা। কথা হলো যে রোববার দিনটা ব্যবহার করতে পারবেন এইরকম ভাবে বার করে দেওয়া যাবে পত্রিকাটি, কিন্তু সেই সময় তো স্ক্যান করার সেই রকম গুরুত্বপূর্ণ সিস্টেম নেই 1989। তা পত্রিকাটি সেই বন্ধুকে তিনি বললেন যে একবেলার জন্যই দেবাশিস বাবুর উপরে ট্রেসিং পেপার ফেলে সেই ছবিটিকে নিজের মতো করে তৈরি করলেন, এবং তাতে রং ভরে শিল্পী দেবব্রত ঘোষ, তিনিও আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, বাংলার একজন মহৎ শিল্পী, তাকে দিলেন, এবং তিনি সেই আঁকাটিকে সামনে রেখেই স্মরণিকাটি প্রকাশ করা হলো প্রচ্ছদ আকারে। সেই ছবিটিকে রাখা হলো, দেশে বিদেশে সেই প্রচ্ছদটি ছাপা হলো, এবং প্রত্যেকে তারিফ করলেন সত্যজিৎ রায়ের প্রচ্ছদ বলে। আজ পর্যন্ত সেটা আমরা জানি। কিন্তু নন্দনের এই স্মরণিকাটিতে সেদিনকে দেবাশিস মুখোপাধ্যায় ছিলেন এই প্রচ্ছদ তৈরির মূল কারিগর। অর্থাৎ বাংলা সিনেমা, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, চিত্তকার, টোটাল বাংলা সিনেমা প্রসঙ্গে সমস্ত তথ্য সম্ভবত তাঁর নখদর্পণে। তাকে বলা হয় যে ভারতীয় সিনেমার তিনি অভিধান, সেই রকম একটি মানুষ আজকে আমাদের বক্তা। আর আমি খুব সৌভাগ্যবান এই মানুষটির আশীর্বাদ ভালোবাসা আমি পেয়েছি। আমি এই মানুষটিকে আজকে আভূমি প্রণাম জানাই দুটি কলেজের পক্ষ থেকে। অনেকটা সময় মনে হয় নিয়ে নিলাম এত বড় মানুষ প্রসঙ্গে, তবু কিছুই বলা হলো না। আমি ফিরিয়ে দিচ্ছি আবির বন্দ্যোপাধ্যায়কে, তিনি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন। এবারে আজকের যিনি বক্তা মাননীয় দেবাশিস মুখোপাধ্যায় মহাশয়, ওনাকে এবার আমি বলছি যে আপনি তাহলে আপনার বক্তৃতাটা এবার শুরু করুন। নমস্কার, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো?
হ্যাঁ, আপনার কথা শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক বেশ ঠিক বেশ। হ্যাঁ, প্রথমেই আমি জানাই যে এরকম সামনে বসিয়ে এই আমার সম্বন্ধে এভাবে বলা খুব অস্বস্তিকর। আমি মোটেই তেমন নই। তবে উনি যে ঘটনাটার কথা বললেন সেই ঘটনাটা আমাকে মনে করিয়ে দিল, এবং সেই বইটা ছিল 1950 সালে প্রকাশিত মৃণাল সেনের চার্লি চ্যাপলিন, এবং প্রচ্ছদে ছিল যে প্রচুর ঘর বাড়ি মানুষ লাইন ড্রয়িং এ সত্যজিৎ দেখেছেন, এবং তার উপরে মোটা তুলিতে একটা চার্লি চ্যাপলিনের মুখ। ফলে আহ, তখন ওই উনি যেটা বললেন ঠিকই, স্ক্যানার ছিল না এবং অফিসে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, অফিসে স্ক্যানার ছিল। ফলে আমি বাধ্য হয়ে ওই বইটার ওপর ট্রেসিং ফেলে ছবিটা আউটলাইনটা করে তার উপর চাইনিজ ইঙ্ক দিয়ে ভরে চালিয়ে দিই। এবং আহ, আমার খুব মজা লেগেছিল যে প্রচ্ছদটা দেখে স্বয়ং শিল্পী বলেছিলেন যে বাবা, এরম আমি আলাদা করে আবার কবে আঁকলাম। তা আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। এবং ওই ছবিটাই কিন্তু এখন সারা পৃথিবীতে সত্যজিৎ রায়ের আঁকা চার্লি চ্যাপলিনের স্কেচ বলে চলছে, এবং মনে মনে কিন্তু আমি একটু গর্ববোধ করি এই ব্যাপারটার জন্য। হ্যাঁ, যাই হোক, আমি আমার বিষয়ে আসি। আমি প্রথমেই আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়কে, এবং একই সঙ্গে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বলাগড়ের অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জিকে, এবং আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়কে, যিনি আমাকে এই বিষয়ে বলার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক সুপ্রসন্ন চট্টোপাধ্যায় এবং অধ্যাপক আবির বন্দ্যোপাধ্যায়কে। একজন সারাটা সময় আমার সঙ্গে যোগাযোগ করে গেছেন, কখন কিভাবে আসতে হবে, কি বলতে হবে, কতক্ষণ বলতে হবে। এবং আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক অধ্যাপক আবির বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথমেই জানাই যে আমি একটু অস্বস্তিতে আছি এই কারণে যে পার্থবাবু যা বললেন আমি তার মোটেই নই। হ্যাঁ, সত্যজিৎ রায় নিয়ে এবং তার পরিবার নিয়ে একটু কাজকর্ম করেছি, কিন্তু ফিল্ম দেখতে ভালোবাসি, ফিল্ম নিয়ে পড়াশোনা করি, একটু চর্চা করি মাত্র। আর যে কোনো বিষয় নিয়েই চর্চা করতে গেলে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় চলে আসে, এবং যখন আমাকে বলা হলো যে আমার বিষয় হচ্ছে বাংলা সিনেমায় স্বাধীনতা সংগ্রাম, বলতেই কয়েকটা ছবির কথা আমার সামনে যেন ভেসে উঠল। কিন্তু তারপর যেটা অসুবিধা হয় বাংলা ছবির ক্ষেত্রে, যে ছবিগুলো কিন্তু দেখার সুযোগ পাওয়া যায় না। আমাদের দুর্ভাগ্য যে অসংখ্য ভালো ছবি আর নেই, নষ্ট হয়ে গেছে পুরোপুরি। এবং খুবই দুঃখের কথা, আমাদের যে সবটাই যে আমাদের গাফিলতি তা নয়, আমাদের যে আমাদের যে জলবায়ুর যে অবস্থান, অ্যাটমসফিয়ার, তাতে সেলুলয়েড ফিল্ম বেশি দিন রাখা যাবে না। শুধু সেলুলয়েড নয়, এমনকি ডিভিডিও কিন্তু খুব ভালো করে সংরক্ষণ করার উপায় নেই। একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা ভল্ট করে যদি রাখা যায় তবেই কিন্তু কলকাতা বা তৎসংলগ্ন এলাকায় ছবি সংরক্ষণ করা সম্ভব। সেইরকম কোনো ভল্ট এখনো পর্যন্ত কলকাতায় নেই। চলচ্চিত্র শতবর্ষ ভবনে একটা হওয়ার চেষ্টা হচ্ছে, রূপকলা কেন্দ্রে একটা হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা হয়নি। ফলত যে কোনো ছবি নিয়ে আলোচনা করবার সময় সেই ছবিটা দেখা অবশ্য কর্তব্য বলে আমি মনে করি, কিন্তু সেটা সম্ভব নয়। ফলত আমার কাছে যেটা সম্ভব হয়েছে, যে আমি বিভিন্ন রকম আমার হবি রয়েছে, শখ রয়েছে, তার মধ্যে একটা শখ হচ্ছে বাংলা ছবির পুস্তিকা, যেটাকে আমরা গানের বই বলি,
সেটা সংরক্ষণ করা। সেখান থেকে আমি কিছু কিছু পুস্তিকা বার করে একটু পড়াশোনা করে, যেটা যতটুকু আমার উপলব্ধি হয়েছে, আমি নিজে যতটুকু বুঝতে পেরেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে মার্জনা করবেন। আচ্ছা, প্রথমেই বলি যে বাংলা সিনেমায় স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই বিষয়টাকে একটু জেনে নেওয়া দরকার, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ফলে মূল বিষয়টা যাবার আগে আমরা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা একটু সহজ করে বুঝে নিই, এবং এই প্রেক্ষিতটা জানা থাকলে আলোচনার সুবিধা হয়। স্বাধীনতা অর্থাৎ 15ই আগস্ট 1947 সালের ঠিক আগে যদি অহিংস বা সশস্ত্র সংগ্রামের ইতিহাসটা দেখি, দেখব যে এর আগের ঠিক 3টি দশক অর্থাৎ 30 বছর ধরে এই আন্দোলনটা মোটামুটি চলে আসছে। এবং বলতে দ্বিধা নেই যে বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম প্রাথমিকভাবে ব্যর্থ হবার পর ইংরেজদের কুচক্রে বিষধর সাপের মতো ফোনা তোলে সাম্প্রদায়িক সমস্যা। দেখুন, এমনিতে ভারতের যে সংস্কৃতি, ভারতের যে ভাষা, সেটা কিন্তু এক নয়। মোগলরা কিছুটা চেষ্টা করেছিলেন ভারতকে একটি দেশের ছাতার তলায় নিয়ে আসা, পরে কিন্তু সেটা করে ইংরেজরা। ভারতের মধ্যে একতা কখনোই সেভাবে ছিল না। ভারতীয়রা ভারতকে নিজের দেশ মনে করে একতা ভাবটা নিজেদের মনে জাগিয়ে তুলেছিল এই স্বাধীনতা আন্দোলনের সময়। দেখবেন যে কিভাবে মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব, কেরালা এই সব একসঙ্গে এসে ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা বলে এক হয়ে যাবার চেষ্টা করে এবং সফলও হয়েছিল। এই যে সশস্ত্র আন্দোলন, এটা ব্যর্থ হলেও ইংরেজরা বুঝে গিয়েছিল যে এই একতাটাকে ভাঙতে হবে। এই ষড়যন্ত্র প্রকট হয়ে ওঠে কিন্তু 1940-এর মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে। সেই অধিবেশনে ভারতকে ভাগ করে মুসলিমদের নিয়ে পাকিস্তান তৈরির প্রস্তাব প্রথম গৃহীত হয়। দ্বিজাতি তত্ত্বের যে এই প্রচার জোরদার হয় এবং এই বিষবিক্রিয়ার চারার মর্মান্তিক পরিণত হয় যেটা দেশভাগ এবং স্বাধীনতা প্রাপ্তি। এটা কিন্তু সত্য। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়, ঠিক তারপরে 1943 সালে মুসলিম লীগ সেই স্লোগান ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া, সেটাকে সংশোধন করে নতুন আন্দোলন শুরু করে, ডিভাইড অ্যান্ড কুইট, ভাগ করো, ভারত ছাড়ো। 1942-এর যে আন্দোলন, তারই জের কিন্তু মেদিনীপুরের বিখ্যাত ঘটনা, তাদের আদালত ভবন দখল করার যে আন্দোলন, সেখানে মাতঙ্গিনী হাজরার বীরাঙ্গনার ভূমিকার কথা আমরা সবাই জানি। 1943-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত বাংলার যে শাসক শ্রেণী, তাদের ষড়যন্ত্রে কিন্তু একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় এবং সেই দুর্ভিক্ষে প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয়। এরই মধ্যে 1941 সালে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র, উনি গোপনে ভারত ত্যাগ করেন এবং জার্মানি ও জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামে ভারতের স্বাধীনতা আনার জন্য একটা সংগ্রাম বা একটা যুদ্ধ করে, এবং সেটা 1943 অব্দি গড়িয়ে গিয়েছিল। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগ যে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে এবং যে বীভৎস সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এবং তাতে কলকাতা, ঢাকা, নোয়াখালী, বিহার, ত্রিপুরায়
এই গোটা জায়গা জুড়ে এই দাঙ্গা যে প্রতিফলিত হয়েছিল, যে দাঙ্গা সংগঠিত হয়েছিল, তার সাক্ষী আমরা ইতিহাসে পাই। এই যে সশস্ত্র আন্দোলন, এই সশস্ত্র আন্দোলনের প্রচার এবং তার সদস্য সংখ্যা বাড়াবার জন্য, এবং একটা জিনিস মনে রাখবেন যে ভারতে কিন্তু সশস্ত্র সংগ্রামে শুরু হয়েছিল মহারাষ্ট্রে। ওরা কিন্তু এই সংগ্রামের সঙ্গে, এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গণপতি উৎসব জুড়ে নেয়। আমাদের এখানে গণপতির বদলে সেটা হয় কালী পুজো, এবং আমরা দেখি যে বিপ্লবীরা তারা শপথ নিচ্ছে কালী ঠাকুরের সামনে গীতা স্পর্শ করে। এবং আমাদের মধ্যে প্রথম যে সশস্ত্র সংগ্রাম, সেটা বাঙালিদের মধ্যে প্রথম এনেছিলেন অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারিন ঘোষ। তার অনুশীলন সমিতি তৈরি করেন, আত্ম উন্নতি সমিতি তৈরি করেন, এবং সেই সময় এদের সঙ্গে আরেকজন মানুষের কথা সশস্ত্রভাবে উল্লেখ করতে হবে। তিনি হচ্ছেন হেমচন্দ্র দাস। এবং বাংলায় প্রথম যে বাংলা যে কারণে ভীষণভাবে নাম করে যায়, সেটা হচ্ছে বোমা তৈরির ব্যাপারে। এই যে হেমচন্দ্র দাস, ইনি তার সমস্ত সম্পত্তি বেচে দিয়ে ইনি প্যারিসে গিয়েছিলেন বোম তৈরি শেখার জন্য। এবং তারই অ্যাকশন আমরা কোথায় পাচ্ছি না, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, যে আন্দোলন শুরু হচ্ছে, যে তারিখ ঘোষণা হলো, তার এগেনস্টে রবীন্দ্রনাথের নেতৃত্বে একটা বিশাল মিছিল হয় এবং তার প্রভাব সারা বাংলাদেশে পড়ে। আর এই সশস্ত্র আন্দোলনের প্রভাব কোথায় পড়ছে প্রথম না, 1908 সালে মজফ্ফরপুরে। একথা আমরা সবাই জানি। কিন্তু এই যে ইতিহাস বললাম, এটাই কি সব? তা নয় কিন্তু। কারণ আমরা খুব সযত্নে যেটা এড়িয়ে যাচ্ছি, যেটা এড়িয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে নিম্নবর্গীয় শ্রেণী, তাদের ইতিহাসটা। সেটা 1767 থেকে মেদিনীপুর বাঁকুড়া অঞ্চলের যে জঙ্গলমহল, সেখানকার আদিবাসী ও কৃষকদের যে চুয়ার বিদ্রোহ, 1769 রংপুরে যে ফকির ও সন্ন্যাসীদের বিদ্রোহ, 1771 থেকে উত্তরবঙ্গে সন্ন্যাসী মজনু সাহার নেতৃত্বে যে বিদ্রোহ, এসব গুলো কিন্তু আমরা উল্লেখ করি না। ফলে এই যে বিদ্রোহগুলো, এগুলো যদি আমরা উল্লেখ না করি, এগুলো যদি না ধরি, কিন্তু আমাদের কাছে সেটা অন্যায় হবে বলে আমি মনে করি। 1787 সালে সন্ন্যাসী বিদ্রোহ, যার নেতৃত্বে ছিলেন প্রবাদ পুরুষ ভবানী পাঠক, এবং যারই দলে ছিলেন বিদ্রোহী দলনেত্রী দেবী চৌধুরানী, যারা ইংরেজদের পণ্যবাহী বোট লুট করে একটা বিদ্রোহ তৈরি করেন। গোটা ময়মনসিংহ বগুড়া জুড়ে তার যে আন্দোলন হয়, আমরা সেটাকে উপন্যাসের প্রেক্ষাপট হিসেবে মনে করি, তা তো নয়। ফলে এই যে ধরুন ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতালদের যে বিদ্রোহ, এর অনেক পরে 1857 সালে ঘটছে কিন্তু সিপাহী বিদ্রোহ। ফলে আমার মনে হচ্ছিল যে আমরা কিন্তু এই যে যখনই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খুঁজি এবং তার প্রেক্ষাপটে যে চলচ্চিত্রগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব, তাতে কিন্তু দেখবেন এই প্রেক্ষিতটা প্রায় সেভাবে আসেনি। এটা কিন্তু ঠিক নয়। এবং এই প্রসঙ্গে বলি, যেহেতু এটা চলচ্চিত্রেরই ব্যাপার, যে দেখবেন যে সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইনের যে ভূতের নাচ, তাতে দেখবেন 4টে গ্রুপ উনি তৈরি করেছিলেন। একটা হচ্ছে রাজাদের গ্রুপ, একটা হচ্ছে এই সাঁওতাল কৃষক বাউল এদের গ্রুপ, একটা হচ্ছে
ইংরেজদের গ্রুপ, আর একটা হচ্ছে নিচে হচ্ছে বেনিয়াদের গ্রুপ বা মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের গ্রুপ। তার মধ্যে পাদ্রী আছে, মাস্টারমশাইরা আছেন, এরা রয়েছে। কিন্তু সেই ক্রমটা সত্যজিৎ রায় বদলে দিলেন যখন একসঙ্গে চারটে গ্রুপকে দেখা যাচ্ছে। তার একদম মাথায় উনি দিলেন কিন্তু ওই কৃষক, বাউল, ফকির, লেঠেলদের যে ভূত, তাদের দলকে। কারণ সত্যজিৎ রায়ের এখানে একটা রাজনৈতিক চেতনা ছিল, রাজনৈতিক বক্তব্য ছিল। ওই যে ছজন যে ভূতকে উনি রেখেছিলেন, তারা ছিলেন এই যে সিপাহী বিদ্রোহের আগের যে বিদ্রোহ, আগের যে সংগ্রামী ইতিহাস, সংগ্রামী যে আন্দোলন, তার প্রতীক হিসেবে। এবার আমি মূল বিষয় চলে আসি। দেখুন, আমরা যদি স্বাধীনতা সংগ্রামের বাংলা চলচ্চিত্র নিয়ে যে ভাবি, আমি প্রথমে ভাবছিলাম যে কিভাবে এটা আলোচনা করব। এটা কি আমি ক্রোনোলজিক্যালি করব? সেটা উচিত হবে না। কারণ যদি আমরা এই স্বাধীনতা সংগ্রামের চলচ্চিত্রগুলোকে ভাগ করে নিই, তাহলে আমরা কি পাবো? একটা পাবো স্বাধীনতা সংগ্রামের ঘটনা নিয়ে কিছু কিছু ছবি, যেমন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ৪২, ভুলিনা, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় গ্রুপে পাবো বিপ্লবীদের জীবন, যেমন বিপ্লবী ক্ষুদিরাম, সুভাষচন্দ্র, মহাবিপ্লবী অরবিন্দ, ইত্যাদি ইত্যাদি। ৩ নম্বরে আমরা যাব, সেটা হচ্ছে তথ্যচিত্র। তথ্যচিত্র কি না, কিছু কিছু ঘটনা এই যে স্বাধীনতা সংগ্রামে দেখবেন, এই তথ্যচিত্রের কথা বলছি, আমাদের মধ্যে আমরা যারা শ্রোতা, তারা কিন্তু কেউ স্বাধীনতা সংগ্রামকে নিয়ে একটাও তথ্যচিত্র দেখেনি। পরের যে গ্রুপটাকে আমি করব, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বা পটভূমিতে অন্যান্য ছবি, যেমন উদয়ের পথে, আনন্দমঠ, দেবী চৌধুরানী, ঘরে বাইরে, ইত্যাদি ইত্যাদি। আর শেষ যে ভাগটাতে আমি আসছি, সেটা হচ্ছে সরাসরি স্বাধীনতা সংগ্রাম নয়, কিন্তু স্বাধীনতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, সেটা হচ্ছে দেশভাগ। এই যতগুলো গ্রুপ বললাম, তার মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ যে ছবিগুলো হয়েছে সেটা কিন্তু দেশভাগের প্রেক্ষাপটে। তার মধ্যে কি কি রয়েছে? যেমন ছিন্নমূল, রিফিউজি, নতুন ইহুদি, মেঘে ডাকা তারা, কোমল গান্ধার, ইত্যাদি ইত্যাদি। ফলে আমি প্রথমে যেটা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে কতটা সফল হয়েছিল এই ধরনের চলচ্চিত্র তৈরি করতে গিয়ে, বা আদৌ সফল হয়েছিল কি। দেখুন, ঘটনা নিয়ে, বিপ্লবীদের সংগঠিত ঘটনা নিয়ে যে তিনটে ছবির কথা আমি এখানে বলতে চাইছি, সেটা হচ্ছে কি কি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ৪২, ভুলি নাই। তার মধ্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটা ১৯৪৬ সালে তৈরি হয়েছিল, সেটা নির্মল চৌধুরী পরিচালিত একটি ছবি, এবং তার মধ্যে আন্তরিকভাবে যেটা ছিল সেটা হচ্ছে দেশপ্রেম, কিন্তু গল্প যেটা ছিল সেটা খুবই ন্যারেটিভ, কিন্তু তাতে চলচ্চিত্রের যে গঠনের যে ব্যাকরণ, তা কিন্তু কখনো মানা হয়নি। ওরা গল্পটা ন্যারেটিভ হয়েছে, কিন্তু সিনেমাটিক কোনো উপাদান তাতে থাকে না, ছিল না। কিন্তু তবুও ছবিটা খুবই জনপ্রিয় হয়েছিল। তার কারণ হচ্ছে রবীন্দ্র নজরুলের গান, দেশাত্মবোধক গান, এবং গল্পের যে কাঠামো। আসলে এই যে সময়টা, ১৯৪০-এর দশকের যে সময়টা, তখনও লোকে সিনেমা দেখতে যাচ্ছে না, যাচ্ছে কিন্তু বই দেখতে। যেটা এখনো আমরা বই বলি, কোনো ফিল্ম এলে যে বই দেখতে যাব। ফলে গল্পটাকে ন্যারেটিভলি বলা, এইটুকুই। ফলে সফল স্বাধীনতা সংগ্রামের ছবি হিসেবে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উল্লেখ করতে হয়, কিন্তু বিশ্লেষণে যেতে গেলে কিন্তু সেটা খুবই নিম্ন পর্যায়ের ছবি বলেই আমার মনে হয়েছে। আমি ছবিটা দেখেছি।
এবার যে দুটি ছবি সেটা হচ্ছে 42 এবং ভুলিনাই, এবং দুটি ছবিরই কাহিনীকার হচ্ছে মনোজ বসু এবং পরিচালক হচ্ছে হেমেন গুপ্ত। একটা 1948 সালে তৈরি হচ্ছে, আর একটা তৈরি হচ্ছে 1951 সালে। ভুলিনাই 48 সালে, 42 1951 সালে। এবং ভুলিনাই ছবির যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে দেশপ্রেম এবং তৎঘটিত আত্মত্যাগের কথা। আর 42 ছবিটা, যেটা প্রায় একটা আইকনিক ছবি, এসে স্বাধীনতা সংগ্রামের ছবি হিসেবে, বাংলা ছবি হিসেবে বিখ্যাত, সেটা হচ্ছে যে মেদিনীপুর অঞ্চলে যে ভারত ছাড়ো আন্দোলন, এই প্রেক্ষিতে হেমেন গুপ্তর তৈরি ছবি, যেখানে আমরা পাচ্ছি কি না, মাতঙ্গিনী হাজরার কথা পাচ্ছি। এবং এই ছবিটাতে সত্যজিৎ রায় বলেছিলেন যে ছবিটাতে পরিচালকের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আর কি না, এই ছবির ঘটনা এবং ছবির পরিচালনার মধ্যে যে একটা নিজস্ব সুর ছিল, সেই সুরটা হচ্ছে দেশপ্রেমের সুর, যেটা হেমেন গুপ্ত খুব সুন্দরভাবে প্রয়োগ করেছিলেন। এবং এই ছবিটাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে বিকাশ রায় একজন দেশীয় পুলিশ ইন্সপেক্টর, যে ইংরেজদের তাবেদার হয়ে সে চাকরি করত। তার যে ক্রূরতা, তার যে অত্যাচার, সেই অত্যাচারে প্রতিটা দর্শককে ইংরেজদের বিরুদ্ধে যেতে বাধ্য করেছিল। ফলে ছবির বৈশিষ্ট্য ছিল কিন্তু এইখানে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, মানে বিস্মিত হয় যে এই 42 নামের যে ছবিটা 1951 সালে, মানে ধরুন 4 বছর হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তবুও তখন শুধু সেন্সর বোর্ড নয়, সেন্সরের সঙ্গে ছবি মুক্তির জন্য পুলিশের পারমিশন নিতে হতো, এবং পুলিশ এবং সেন্সর দুজনেই কিন্তু বাধা দিয়েছিল এই ছবিটার মুক্তির ব্যাপারে। এবং একটা জিনিস দেখবেন যে বাঙালি শিশু, কিশোর এবং কিছুটা ক্ষেত্রে যুবকও একটা সময় পর্যন্ত তারা পুলিশকে খুব ভয় পেত, এবং তার কারণ কিন্তু ইংরেজ পুলিশদের অত্যাচার। এবং তার ফলশ্রুতি স্বাধীনতার পরও পুলিশদের সেই যে ভূমিকা, সেইটা থেকে তারা বেরিয়ে আসতে পারছিল না। পুলিশ যে সমাজের বন্ধু, পুলিশ যে সমাজ বন্ধু, অন্যান্য যারা অন্যান্য কাজে যারা ব্যস্ত, আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, সেইটাকে আমাদের ভাবতে অনেক দেরি হয়েছিল কিন্তু এই ইংরেজ পুলিশদের জন্য। এবং সেইটা কিন্তু অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন বিকাশ রায় 42 ছবিতে। এরপরের যে ভাগটা, সেটা হচ্ছে বিপ্লবীদের জীবন নিয়ে যে ছবি। এটা অনেকগুলো ছবি হয়েছে, যেমন বিপ্লবী ক্ষুদিরাম, সুভাষচন্দ্র, মহাবিপ্লবী অরবিন্দ, আমাদের অধ্যক্ষ মশাই প্রথমেই যে ছবিগুলোর নাম করলেন, এবং চারণ কবি মুকুন্দ দাস, বাঘা যতীন। আর একটা ছবির নাম এইখানে আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বাঁশের কেল্লা। এটা তিতুমিরের জীবন নিয়ে, নীল বিদ্রোহের পটভূমিকাতে এই ছবিটা তৈরি হয়েছিল। ছবিটা তখন জনপ্রিয় হয়েছিল, কিন্তু এখন কেউ আর এই ছবিটা দেখতে পাবে না, কারণ ছবিটা আর নেই। বাঁশের কেল্লা ছিল তিতুমিরের যে দুর্গ, সেটা বাঁশের কেল্লা ছিল। ফলে নীল বিদ্রোহের পটভূমিকাতে তিতুমিরের যে আন্দোলন, যে সংগ্রাম, যে ইংরেজদের বাধা দেবার চেষ্টা, তার পটভূমিকায় এই ছবিটা তৈরি হয়েছিল। এবং মুশকিলটা হচ্ছে যেটা, যে বিপ্লবী ক্ষুদিরামই বলুন, বা সুভাষচন্দ্র বলুন, বা মহাবিপ্লবী অরবিন্দ বলুন, এই সবকটা ছবি কিন্তু ন্যারেটিভ, অর্থাৎ সোজা গল্প বলা।
ফলে এর মধ্যে কিন্তু তুমুল জনপ্রিয় যে ছবিটা হয়েছিল সেটা হচ্ছে বিপ্লবী ক্ষুদিরাম, হিরণময় সেন পরিচালিত। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমার বলা দরকার, কিন্তু সেটা ছবিতেও ছিল না। দেখুন, আমরা ক্ষুদিরামকে বলি প্রথম বাংলার শহীদ, কিন্তু ক্ষুদিরামের ঘটনার কথা আপনাদের বললাম 1908 সালে। আসলে এই ক্ষুদিরাম ছিল কিন্তু প্রফুল্ল চাকির সাহায্যকারী মাত্র। আসল বিপ্লবী বা নেতা ওই দুই দলের মধ্যে যিনি প্রধান, তিনি হচ্ছেন প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি যখন মুজফ্ফরপুর স্টেশনে ধরা পড়ে, সে সঙ্গে সঙ্গে সে আত্মহত্যা করে, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ে এবং তাকে নিয়ে বিচার চলে। এবং ক্ষুদিরাম জনপ্রিয় হবার মূল কারণ যেটা, সেটা হচ্ছে ক্ষুদিরামের যে বিচার ব্যবস্থা, সেটা প্রতিদিন, যতদিন ফাঁসি না দেওয়া হচ্ছে, কাগজে কাগজে তার প্রচার। ফলে ছবিটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমরা যখনই কোনো জীবনী নিয়ে ছবি করছি, সেই ছবির জীবনটাকে এতটাই গুরুত্ব দিচ্ছি, ফলে তার কোনো রাজনৈতিক বিশ্লেষণ বা সামাজিক বিশ্লেষণ কিন্তু ঘটছে না। ফলে ক্ষুদিরাম যতটাই জনপ্রিয়, যতটাই মহান হয়ে উঠছেন, প্রফুল্ল চাকি ততটা হচ্ছেন না। তার কারণ সেখানে কিন্তু বৈপ্লবিক ঘটনার যে বিশ্লেষণ, সেটা কিন্তু ছবিতে দেখানো হচ্ছে না, বা দেখাবার চেষ্টাই হচ্ছে না, বা পরিচালক বা চিত্রনাট্যকারের গাফিলতি। ফলে সশস্ত্র সংগ্রামের যেটা অন্যান্য দেশে আমরা যেটা দেখেছি, স্পেন বলুন, লাতিন আমেরিকায় বলুন, তাদের যে বিপ্লবী, তাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ছবি, সেটা এতটাই প্রামাণিক, এতটাই গবেষণামূলক, সেই গবেষণাগুলো কিন্তু আমরা এইখানে বাংলা ছবিতে কিন্তু লক্ষ্য করতে পারিনি। ফলে বাংলার যে স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসকে কিন্তু আমরা সব সময় কিন্তু পাশে সরিয়ে রেখে ছবি করার চেষ্টা করে গেছি। দেখুন, আমি যে তথ্যচিত্রের কথা বলছি, দেখুন আপনারা ভাবতে পারেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, এবং তারপর যে রবীন্দ্রনাথের যে বিখ্যাত মিছিল, যে মিছিলে হিন্দু মুসলিম নির্বিশেষে যোগ দিয়েছিল, যে মিছিলের অগ্রভাগে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর এবং উপেন্দ্র কিশোর রায়, হীরালাল সেন সেই ছবি কিন্তু মুভিতে তুলেছিলেন। এবং একটি মাত্র হল তখন হচ্ছে কর্নওয়ালিস থিয়েটার, এখন যেটা শ্রীও বন্ধ হয়ে গেছে, শ্রী যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহে একটি হলে মাত্র দেখাবার চেষ্টা হয়েছিল, এবং ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার কিন্তু তা দেখাতে দেয়নি। এবং 1911 সালে যখন মোহনবাগান এবং ইস্ট ইয়র্কশায়ারের যে বিখ্যাত ফুটবল লড়াই, যেখানে মোহনবাগান জেতে এবং গোটা কলকাতা নয়, গোটা বাংলা যে জেতাকে সেলিব্রেট করেছিল, যে আমাদের জয়, বাংলার জয়, ভারতের জয় বলে, তারও ডকুমেন্টারি তথ্যচিত্র তুলেছিলেন হীরালাল সেন। কিন্তু সে ছবিও সামান্য কয়েকটি উল্লেখ ছাড়া আমরা দেখতে পাইনি। এবং এই চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস ভীষণভাবে উল্লেখ করা দরকার বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আফ্রিকার যে বুয়ারদের সংগ্রাম, ইংরেজদের সংগ্রাম, তা থেকে, এবং এইটাও, এই ঘটনাটা ঘটছে 1907-08 এই সময়, একটি তথ্যচিত্র কলকাতায় আসে, এবং কলকাতায় আসার পর সেটা একটা হলে দেখানো হয়, এবং সেখানে কিন্তু এই যে এই বুয়ারদের ওপর ইংরেজদের যে অত্যাচার, সেটা ছাপিয়ে যেটা উঠেছিল, যে একটা ছোট্ট দেশ এবং ছোট্ট যে জনগণ, দেশের যে নাগরিক, তাদের সাহস এবং শৌর্যের পরিচয়, এবং ইংরেজদের অত্যাচারের পাশাপাশি তাদের যে সাহসের সংগ্রাম, এইটা কিন্তু ওই ডকুমেন্টারিতে দেখানো হয়েছিল, এবং কলকাতার দুটি মাত্র হলে দেখানো হয়েছিল। এবং এইটা দেখাবার
পর কিন্তু অনেক যুবকদের মধ্যে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে একটা সাহস সঞ্চার হয়েছিল। আমাদের চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে কিন্তু এটাও উল্লেখ করা দরকার বলে মনে হয়। আরেকটি তথ্যচিত্রের কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে অরোরা কোম্পানি তারা কিন্তু প্রচুর তথ্যচিত্র তৈরি করতো, ডকুমেন্টারি তৈরি করতো, এবং তারা একটি ডকুমেন্টারি তৈরি করে, সেটা হচ্ছে 1947-এর 15ই আগস্ট কলকাতায় কি হয়েছিল তার একটা ধারা বিবরণী। এবং যেটা ডকুমেন্টারিতে ওই ধারা বিবরণীটা দিয়েছিলেন কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এবং আমাদের সৌভাগ্য সেইটা অরোরা কোম্পানির যিনি এখন যিনি মালিক, তার নামটা আমি ভুলে যাচ্ছি, তিনি আমাদের একটি প্রদর্শনী হয়েছিল আইসিসিআইতে, এবং সেই প্রদর্শনীর বিষয় ছিল বাংলার স্বাধীনতা বা ভারতের স্বাধীনতা সংগ্রাম, এবং তাতে আমিও কিছু বুকলেট, কিছু বই দিয়েছিলাম। এবং সেখানে অরোরা কোম্পানির যিনি মালিক এখন, কিষাম বোস নামটা, তিনি আমাদের প্রত্যেককে ওই 15ই আগস্ট 1947 সালে কলকাতায় কি ঘটেছে তার একটা ডিভিডি উপহার দিয়েছিলেন। ফলে আমি অবাক হয়ে গেছিলাম যে সেখানে সমস্ত বাঙালি যেন কলকাতায় রাজপথে জমা হয়েছেন, এবং সেদিন কলকাতার যে রাজভবন সেটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল, এবং সেই রাজভবনের সমস্ত মানুষ তাদের ধুতি পাঞ্জাবি খালি পা তারা সদর পেয়ে এবং গৌরবের সঙ্গে সেই রাজভবনের মধ্যে ঢুকছে, এবং তার ধারা বিবরণী দিচ্ছেন সেই কম্বুকণ্ঠী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ফলে ভারতের স্বাধীনতার কিন্তু এটাও একটা চমৎকার ইতিহাস বলে আমি মনে করছি। এবং আমাদের সৌভাগ্য এবং কিছুটা দুর্ভাগ্য যে এইগুলো কিন্তু আমাদের কোথাও সাধারণের জন্য প্রদর্শিত হয় না। আমার তো মনে হয় যে কলকাতার যে দূরদর্শন তার উচিত হচ্ছে যে অরোরার সঙ্গে যোগাযোগ করে এইটা দেখানো। এইবার আমি যে প্রসঙ্গটা আসছি সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে অন্যান্য কি ছবি হয়েছে তার কিছু উল্লেখ করছি। দেখুন, প্রথমেই যে ছবিটার কথা বলবো সেই ছবিটার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মনে হয় সেটা উল্লেখ করা বিশেষ জরুরি। সেই ছবিটা 1944 সালে তোলা হয়েছিল, তার পরিচালক ছিলেন বিমল রায়, এবং ছবিটির নাম হচ্ছে উদয়ের পথে। এবং ছবিটা শুরু হচ্ছে পার্ক স্ট্রিটে, যেখানে একসময় মহাত্মা গান্ধীর মূর্তি ছিল, সেখানে উটরামের মূর্তি ছিল। ছবিটা শুরু হচ্ছে উটরামের মুখটুকু না দেখিয়ে একটি ঘোড়া এবং একজন ইংরেজ সে ঘোড়ার ওপর বসে রয়েছে, সেই তার পা এবং ঘোড়ার পাকে হাই অ্যাঙ্গেল শটে পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গি রোডের মুখের দৃশ্যটা তোলা হচ্ছে। অর্থাৎ পুরো পরিস্থিতিটা যে সময়টা সেটা হচ্ছে ইংরেজের পদানত যে কলকাতা, তার প্রেক্ষাপটে এই ছবিটা শুরু হচ্ছে। এবং রাধারমন ভট্টাচার্য এবং বিনতা রায় প্রধান অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন। এবং ছবির যে মূল যে সূত্র, মূল যে সুতোটা ধরেছিল সেটা হচ্ছে যে ঔপনিবেশিকের আবরণের বিরুদ্ধে, অর্থাৎ ইউরোপীয় ঘরানার বিরুদ্ধে প্রতিবাদ। সরাসরি ইংরেজদের বিরুদ্ধে না হলেও কিন্তু ইংরেজদের ঘরানায়, ইউরোপীয় সভ্যতায় যে সমাজের যে মানুষ বাস করে তাদের বিরুদ্ধাচরণ। অর্থাৎ ছবির মধ্যে একটা সমাজ চেতনার পরিচয় পাওয়া যায়। ছবিটা ভীষণ ভাবে হচ্ছে সংলাপ প্রধান, যেটা হওয়া উচিত নয়। এখন ছবিটা দেখলে আপনারা সেই ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই লক্ষ্য করবেন, কিন্তু 1944-এর প্রেক্ষিতে কিন্তু এই ছবিটা ছিল আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর
আমাদের অধ্যক্ষ মহাশয় প্রথমেই দেবী চৌধুরানীর কথা উল্লেখ করলেন, এবং সেটা ছিল 1974 সালে, এবং সেখানে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। কিন্তু এই দেবী চৌধুরানী এই ছবিটা 3বার হয়েছিল, 1931 সালে, 1974 সালে, এবং এর মধ্যবর্তী 1949 সালে সতীশ দাশগুপ্ত এই ছবিটা করেছিলেন, এবং তাতে ভবানী পাঠক হয়েছিলেন ছবি বিশ্বাস এবং দেবী চৌধুরানী হয়েছিলেন সুমিত্রা দেবী। এবং সেখানেও কিন্তু সতীশ দাশগুপ্ত যে ছবিটা করেন, সেখানে ছবি সেই একই কথা বলতে হয়, একইভাবে বলতে হয় যে সেখানে কিন্তু গল্পটাই প্রধানত হয়েছিল, এবং তাতে গবেষণাটা একদমই ছিল না। আমাদের দুর্ভাগ্য যে একটা সময় সত্যজিৎ রায় ভেবেছিলেন যে দেবী চৌধুরানী নিয়ে ছবি করবেন, এবং তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন। আমি যে সংগ্রামের কথাটা, যে ভূতের নাচের কথাটা বললাম, রাসবিহারী বসুর জীবনী অবলম্বন করে যে উপন্যাস লেখা হয়েছিল, সেটা 2বার তোলা হয়েছিল ছবিটা। একটা পথের দাবি নাম করে 1947 সালে, আর একটা সব্যসাচী নামে 1977 সালে। দেখুন, আমি যেহেতু ছবিগুলো সব দেখার সুযোগ হয়নি, কিন্তু ছবির প্রেক্ষাপট নিয়ে বলতে গেলে, যে দেখুন, পথের দাবি মাত্র স্বাধীনতার 5 মাস আগে এই ছবিটা রিলিজ করেছিল, কিন্তু তবুও এর যে পরিচালক, তিনি বুঝতে পেরেছিলেন যে মূল যিনি প্রযোজক, পরিচালক নয়, যে এই ছবি সেন্সর পেতে পুলিশের আপত্তি থেকে কিন্তু রেহাই পাবে না। ফলত 7 জন চিত্রনাট্যকারকে দিয়ে এই ছবি পথের দাবি 1947 সালের যে ছবি, সে 7 জন চিত্রনাট্যকার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সংশোধন করে, এবং তাদের 7 জনেরই নাম ছিল ছবিতে। তবুও অনেক দৃশ্য কাটতে বাধ্য হয়েছিল। এবং আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে, একটা ছবি দেখে আমি খুব আগ্রহী হয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে ছবিটা নিশ্চয়ই অন্যরকম হবে। সেটা হচ্ছে 1946 সালে একটা ছবি হয়েছিল বন্দে মাতরম নামে, এবং সেটা আসলে সামন্ত যুগের একটা প্রেমের গল্প। ছবির নাম বন্দে মাতরম, তাতে কংগ্রেসী পতাকা দেখা গিয়েছিল, তাতে কংগ্রেসী টুপি দেখা গিয়েছিল, এবং সেখানে একটা অদ্ভুত ভাবে একটা আশ্রম তৈরি হচ্ছে। আশ্রমটার নাম হচ্ছে আনন্দমঠ। একটা সমাজ সংস্কারের বাড়ি তৈরি হচ্ছে, একটা সংস্থা তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে মহাজাতি সদন। কিন্তু আসল মহাজাতি সদন বা আসল আনন্দ মঠের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু সে ছবিও লোকে আগ্রহ ভরে দেখতে গেছিল এবং বিফল মনোরথে ফিরে এসেছিল। তেমনি আরেকটি ছবির নাম হচ্ছে সংগ্রাম। আপনাদের একটু জিনিস দেখাই, আপনাদের দেখতে ভাল লাগবে হয়তো। আমি কতকগুলো বুকলেট দেখাই আপনাদের। এই দেখুন, সংগ্রাম, এর সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে বন্দে মাতরম, এর সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধু এইগুলো দিয়ে জাস্ট ব্যবসার খাতিরে কিন্তু শুধু দর্শক টানার একটা পদ্ধতি। পথের দাবি, দেবী চৌধুরানী। আসলে আমি যেটা উল্লেখ করতে চাইছিলাম, যে এই ছবিগুলো কিন্তু
মোটেই স্বাধীনতা সংগ্রামের ভালো ছবি হিসেবে কিন্তু গণ্য করতে আমি পারছি না। আরেকটি ছবি এদের তুলনায় একটু ভালো, সেটা হচ্ছে চন্দ্রশেখর বলে একটি ছবি তৈরি হয়েছিল দেবকী বসুর। এটাও জানেন আপনারা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস, এবং সেখানেও, এবং সেটা রিলিজ করছে কবে। দেখুন, এই ছবিগুলোর উদ্দেশ্য যতটাই মহৎ হোক না কেন, কিন্তু দর্শক হিসেবে কিন্তু বা সমালোচক হিসেবে এই ছবিগুলো খুব একটা আহ আহ, গৌরবান্বিত হতে পারেনি। কারণ কারণ ছবিগুলোর যে প্রেক্ষাপট গুলোকে কিন্তু সফলভাবে, শুধু চিত্রনাট্যের, দুর্বল চিত্রনাট্যের কারণে কিন্তু এটা ঠিকভাবে ছবি হিসেবে দাঁড়াতে পারেনি। এবং চন্দ্রশেখর তৈরি হচ্ছে স্বাধীনতা পাবার মাত্র 3 মাস পর, এবং সেখানে বাণিজ্যের কারণে তার মূল চরিত্রের জন্য ডেকে আনা হচ্ছে বোম্বে থেকে অশোক কুমারকে। এবং দেবকী বসু কিছুটা চেষ্টা করেছিলেন যে এটাকে একটু, দেবকী বসু একটু সিনেমাটিক ওয়েতে নিয়ে যাবার, এবং চন্দ্রশেখরের মূল যেটা ছিল যে ইংরেজদের প্রতি যে ক্রোধ সেটাকে তুলে ধরা। কিন্তু এই যে লোকে দর্শক তৈরি হয়নি তখন, এই কারণে ছবিটা রিলিজ হবার পর উপন্যাসের সঙ্গে কতটা পার্থক্য হলো এ নিয়ে এতটাই ক্ষোভ প্রকাশ হয়েছিল, কাগজে 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 পত্রিকায় লেখা হয়েছিল যে দেবকী বসু লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছিলেন। ঠিক একই ঘটনা ঘটেছিল চারুলতার সময়। যে উপন্যাস থেকে কতটা সরে এসছে পরিচালক, সেটাই মূল দ্রষ্টব্য। এবং সত্যজিৎ রায়ের পড়াশোনা, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জ্ঞান যথাযথ ছিল বলে সত্যজিৎ তার উত্তর দিতে পেরেছিলেন, কিন্তু দেবকী বসু সেই উত্তরটা দিতে পারেননি। উনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন লিখিতভাবে, পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে বার্তা দিয়ে। কিন্তু যে যে বিষয়টা নিয়ে, যে ছবির ভাগটা নিয়ে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে চাইছি, সেটা হচ্ছে দেশভাগ নিয়ে। মূল স্বাধীনতা সংগ্রাম নয়, কিন্তু দেশভাগ হেতু যে ছবিগুলো, তার যে ফলশ্রুতি, তার যে দুঃখজনক ঘটনা বাংলা সংস্কৃতির উপর যেটা পড়েছিল, সেটা কিন্তু ছিল দেশভাগ হেতু। গোটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ছিল সব দিক দিয়ে, অর্থনৈতিক বলুন, সামাজিক বলুন, সাংস্কৃতিক বলুন, সেটা হচ্ছে বাংলা। এবং ইংরেজরা বুঝতে পেরেছিল বলেই এই বাংলাকে ভাগ করতে চেয়েছে, সফল হয়েছে, এবং সেটার সম্পূর্ণ পরিণতি তারা তৈরি করে দিয়েছিল। সেটা হচ্ছে স্বাধীনতার পর দেশ ভাগ এবং স্বাধীনতা প্রাপ্তি। এবং আমার মতে ভারতীয় ছবির মধ্যে বা বাংলা ছবির মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় যেতে পারত, সেটা হচ্ছে নিমাই ঘোষের ছিন্নমূল। তিনি প্রথম ক্যামেরা লুকিয়ে ওপার বাংলা থেকে যারা এসছে, শিয়ালদা স্টেশনে কাতারে কাতারে লোক, নানা রকম অর্থনৈতিক সমাজ থেকে যারা এসছে, তাদেরকে লুকিয়ে ছবি তোলা। এবং যেখানে যেখানে এই উদ্বাস্তুরা গেছে ক্যামেরা নিয়ে, নিমাই ঘোষ সেখানে সেখানে পৌঁছে গেছিলেন, এবং ক্যান্ডিড ছবি তোলার জন্য তিনি ক্যামেরা লুকিয়ে, কখনো বস্তার মধ্যে, কখনো ঝুড়ির মধ্যে ক্যামেরা রেখে তিনি ছবি তুলেছিলেন। আর এই দৃশ্যগুলোকে সংযোজন করার জন্য কিছু একটা গল্পের প্রেক্ষিত রেখেছিলেন। এবং শুধু পরিশ্রম নয়, ভালোবাসা, আন্তরিকতা এবং ফিল্ম সম্বন্ধে জ্ঞান, এই সবকটাই ছিল কিন্তু নিমাই ঘোষের। কিন্তু তার সর্বস্ব দিয়ে যে ছবি তিনি তৈরি করলেন, সেটা
দর্শক দর্শক একদম নেয়নি, ফলে ছবিটা ফ্লপ হয় এবং উনি নিঃস্ব হয়ে শুধু কাজের জন্যে আমাদের বাংলা থেকে ছেড়ে উনি মাদ্রাজে চলে যান শুধু সিনেমাটোগ্রাফ হিসেবে। কিন্তু যারা যারা ছিন্নমূল দেখেছেন এবং তারা তারা এমনকি সত্যজিৎ রায়, রজত রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ সবাই ভূয়সী প্রশংসা করেছিলেন এই ছবিটির। এবং এই রিফিউজি নিয়ে কিন্তু আরো দুটো ছবি তৈরি হয়। একটা হচ্ছে 1953 সালে নতুন ইহুদি, নামটা লক্ষ্য করবেন, সলিল সেনের ছবি। আর 1954 সালে রিফিউজি নামে। নতুন ইহুদি এটা ছিলেন সলিল সেন, তিনি প্রথমে এটা একটা নাটক করেন এবং একটু বামপন্থী ঘেঁষা তার মনোভাব ছিল, ফলে খুব ভালো উনি নাটকটা তৈরি করেছিলেন এবং নাটকটা জনপ্রিয় হবার পরেই উনি ছবিটা করেন। এবং সত্যজিৎ রায় এই ছবিটা নিয়ে বলেছিলেন যে এমন আন্তরিক এবং সরলতা নিয়ে এমন ছবি কিন্তু বাংলাতে খুব কম হয়েছে। আর দেশভাগের যে যন্ত্রণা, সেটা আমরা ঋত্বিক ঘটকের কয়েকটা ছবিতেই দেখেছি, যেমন মেঘে ডাকা তারা, বা যেমন ধরুন কোমল গান্ধার, একটা ভ্রাম্যমান নাট্য দল, তারা যখন শেকড় শেকড় ছাড়া হয়ে যাচ্ছে এবং কিভাবে সেটা থেকে কাটিয়ে উঠে তাদের সংস্কৃতিটাকে ঠিকভাবে রাখবেন, তার একটা সংগ্রাম চলছে। এটাও তো আমার মনে হয় তো স্বাধীনতারই ছবি। আসলে মুশকিলটা কি জানেন তো, যে পরিচালক যারা সিনেমা করে তারা জনপ্রিয় সাহিত্যের মূল্যটা বোঝে, কিন্তু সিনেমার পর্দায় সেটাকে কিভাবে উপস্থাপন করা যায় সেটা বুঝতেন না, কিভাবে রূপান্তরিত করা যায় সেটা বুঝতেন না, সেটা জানতেন না। এবং তাদের কাছে ফিল্মটা সবসময় হয়ে গেছে একটা সস্তা বিনোদনের মাধ্যম। ফলে স্বাধীনতা সংগ্রাম নিয়ে যদি ছবি করতেই হয়, তাতে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণ, তার অভাব। ফলে শুধু দেশাত্মবোধক গান আর গল্পের কাঠামো দিয়ে কখনো স্বাধীনতা, বাংলা সিনেমায় স্বাধীনতার যে ইতিহাস যেটা দেখানো দরকার, সেটা কিন্তু আমার মতে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে তৈরি হয়নি। এবার দেখুন দেখুন আমরা যদি এই যে স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় যদি আমরা একটা ছবির উল্লেখ যদি করি, সেটা হচ্ছে ঘরে বাইরে। দেখুন ঘরে বাইরের পটভূমিটা কোন সময়টা, হচ্ছে 1906 আগস্ট থেকে 1907 আগস্ট, এই এক বছরের মধ্যেই সীমাবদ্ধ এই গল্পের প্রেক্ষাপট। কিন্তু দেখুন সেখানেও কিন্তু স্বাধীনতার যে বিপ্লবী, তাদের একটা মনোভাব রবীন্দ্রনাথ যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, সত্যজিৎ কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু সেই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। ফলে প্রথমেই যে আমাদের গৌতম বাবু যে ছবিগুলোর কথা উল্লেখ করলেন, যে ওই পথের দাবি, দেবী চৌধুরানী, মহাবিপ্লবী অরবিন্দ, কিন্তু সেই ছবিগুলোকে আমরা বলতে পারি যে সেগুলো স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত ন্যারেটিভ ছবি। কিন্তু ফিল্ম হিসেবে সেগুলো কতটা উপযুক্ত
আর তার সেটাকে কতটা আমরা মূল্যায়ন করব সেটা কিন্তু এখনো কিন্তু আমাদের ভাববার বিষয় বলেই আমি মনে করছি। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। আমার যতটুকু জানা ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার। আবির বাবু। ধন্যবাদ স্যার এরকম একটি মনোজ্ঞ আলোচনা করবার জন্য। এবার ধন্যবাদ জ্ঞাপন যে বক্তৃতা সেটি দেবেন বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জি মহাশয়। স্যার। আজকে সেমিনারটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি আর কি। বিষয়টা আমার খুব পছন্দসই, যে স্বাধীনতা, এই বাংলা চলচ্চিত্রের স্বাধীনতা সংগ্রাম, যেটা আমার মানে মনে হলো দেবাশিস বাবুর বক্তৃতা আমি আগেও শুনেছি। উনি তো একজন চলচ্চিত্র সংবাদদাতা এবং উনি সত্যজিৎ রায়ের ওপর গবেষক। সেই হিসাবে ওনার সঙ্গে চলচ্চিত্রের খুব সম্পর্ক রয়েছে, এবং উনি যে কথাগুলো আলোচনা করলো আমার মনে হয় যথার্থই। ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ সিনেমা আমরা কখনো দেখতে পাইনি, তবে আমার মনে আছে যে ছোটবেলায় এই ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বা বাঘা যতীন, এই বইগুলো সব 1 টাকা করমুক্ত বইয়ের মানে সিনেমার টিকিট ছিল। আমরা বাড়ির গার্জেনের সঙ্গে সেই সব বইগুলো দেখতে যেতাম, এবং দেখে আমাদের অত্যন্ত ভালো লাগতো, যে একটা মানে মনের মধ্যে একটা থ্রিলিংও আসতো। বিশেষ করে ক্ষুদিরাম সিনেমা দেখেছি, ওই যখন ফাঁসি হচ্ছে তখন তার দৃশ্য। তারপর এই সুভাষচন্দ্র বসুতে একবার বিদায় রেমা ঘুরে আসি, এই যে গানটা ছিল, বা বাঘা যতীন সিনেমায় আমরা দেখেছিলাম যে অস্ত্র এসে পৌঁছচ্ছে না বুড়িবালাম নদীর তীরে, যে যুদ্ধ, প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে মনে দাগ কাটতো। কিন্তু আপনার যে বিচার যথার্থই, যে এর সঙ্গে বোধহয় আর একটা সিনেমা দেখেছিলাম আমার খুব মনে আছে, সেটা বিকাশ রায় করেছিলেন, অভিনেতা বিকাশ রায়। ভুলি নাই বলে একটা বই হয়েছিল, যাতে বিকাশ রায় হচ্ছে কোনো ইংরেজ অফিসারের চরিত্রে করেছিল, এবং শুনেছিলাম তখনকার দিনে এই চরিত্রটা নাকি মানুষের মনে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছিল, মানে এটা প্রভাব ফেলেছিল, এবং যার জন্য চলচ্চিত্রের মানে এই চরিত্রটাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছিলেন ওই ভুলি নাই ছবিতে। ভুলি নাই ছবিটাও আমি দেখেছি। তো যাই হোক, ওভারঅল মানে ইভ্যালুয়েশন করতে গেলে আজকে যে দেবাশিস বাবুর বক্তৃতা থেকে আমরা যথেষ্ট সমৃদ্ধ হলাম। উনি একজন মানে গুণী লোক, এবং চলচ্চিত্র সম্বন্ধে ওনার যথেষ্ট প্রজ্ঞার অধিকারী, এবং আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে, দুটো কলেজের আহ্বানে সাড়া দিয়ে উনি এর আগেও এসেছেন, আমার কলেজে এককভাবেও করেছেন উনি অনুষ্ঠান। আমি যথেষ্ট কৃতজ্ঞ যে তার অমূল্য সময় ব্যয় করে আমাদের সঙ্গে একটুখানি সময় অতিবাহিত করতে পারলাম আমরা তার সাথে। আর যারা এই উদ্যোক্তা, যারা ভেবেছে, আমি জানি না কে বিষয়টা ঠিক করেছিল, যাই হোক না কেন, আমি সুপ্রসন্ন চ্যাটার্জি এবং আবির ব্যানার্জিকেও আমি অভিনন্দন জানাবো যে এরকম একটা বিষয় থিমকে বেছে নেওয়ার জন্যে, এবং ভারতবর্ষে 75 বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটাই মানে এটা এর একটা, এই বিষয়টা বেশ নতুন বলে আমার মনে হয়েছে, যে চলচ্চিত্রে স্বাধীনতা সংগ্রাম এটা কি আছে। এবং আমি এর সঙ্গে আমি হচ্ছে মানে মানে এ করবো, মানে প্রশংসা করব
আমার ভাতৃপ্রতিম অধ্যক্ষ আমাদের বিজয়নারায়ণ কলেজের অধ্যক্ষ গৌতম বিটকে এবং আমার কলেজে যিনি ছিলেন হচ্ছে এনএসএস এর যিনি আধিকারিক, জাতীয় সেবা প্রকল্পের যিনি আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়, তাদেরকেও বাহবা দেবো যে এই সেমিনারটির আয়োজন করার জন্য। আর দেবাশিস বাবুর কাছে তো আমাদের পাওনা রইলই, আমরা এর পরেও আরো সেমিনার করলে ওনাকে আমরা বক্তা হিসেবে আনতে পারবো, এই ধারণা আমাদের আমরা পোষণ করি। এবং ধন্যবাদ যারা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই প্রোগ্রামে। আমার মনে হয় যে তারাও কিছুটা এ থেকে কিছুটা জ্ঞান লাভ করতে পেরেছে। ওভারঅল প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। আজকে এই সন্ধ্যাটা আমাদের খুবই ভালো কাটলো। সব দিক দিয়ে ধন্যবাদ প্রত্যেককে। আমার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি এটা আবির ব্যানার্জির কাছে ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আচ্ছা স্যার। আবির হ্যাঁ পার্থবাবু। হ্যালো, হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে দেবাশিস দার কাছে, আমি কি রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা দেবাশিস বাবু, আপনি ওই সত্যজিৎ রায়ের ফিল্মে ওই ভূতের নাচের বিষয়টা যেভাবে উপস্থাপিত করলেন সেইটাতে মানে সাহস পেয়েই বলছি হ্যাঁ যে বলুন। ঘরে বাইরের প্রেক্ষিতটা আপনি আলোচনা করেছেন, যে বঙ্গভঙ্গের পিরিয়ডটাতে সহিংস অহিংস নিয়ে রবীন্দ্রনাথের বক্তব্যকে সময় উপযোগী করে সত্যজিৎ রায় প্রকাশ করেছেন। আমি একটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাইছি যে এই ছবিতে একটা উল্লেখযোগ্য সম্পদ ছিল সত্যজিৎ রায়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার, এবং কিশোর কুমারের মতন মানুষকে দিয়ে যিনি একেবারেই জনপ্রিয় গান গান সেই সময়, সেই অর্থে এই ঘরানার ছবিতে তিনি গান গাননি, তাকে ব্যবহার করা এবং সামগ্রিকভাবে এই সঙ্গীতের অবয়ব ওই ঘরে বাইরেতে, এইটা একটু আপনার কাছ থেকে একটুখানি আলোকপাত আপনাকে করার জন্য আহ্বান করছি, যে এইটা একটু জানতে চাইছি আপনার কাছে। না, প্রথমে দেখুন যে এই যে বঙ্গভঙ্গ আন্দোলন যে সময়ের প্রেক্ষিতে, ওই ঘরে বাইরের কথা বললাম 1906 আগস্ট থেকে 1917 আগস্ট, রবীন্দ্রনাথ কিন্তু মাত্র বোধহয় কয়েকদিন মানে বোধহয় 1 মাসও নয়, তার মধ্যে প্রায় 21টা গান রচনা করেছিলেন এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। ফলত এই গানগুলো খুব স্বাভাবিক কারণেই কিন্তু আসছে। এবং আমরা যদি ইতিহাসটা একটু দেখি, দেখবেন যে এই ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই গান কিন্তু বাঙালিদের মধ্যে এই গান কিন্তু অবশ্যম্ভাবী হয়ে এসেছিল। শুধু রবীন্দ্রনাথের গান নয়, রজনীকান্তের গান, মুকুন্দ দাসের গান ভীষণভাবে এসছিল। ফলত যেটা আমার মনে হয়েছে যে এই কারণেই কিন্তু, আর সন্দীপের যে চরিত্রটা, যে এই রবীন্দ্রনাথের মতো একজন সাহিত্যিক বলেই কিন্তু উনি সাহস করে কিন্তু এইরকম ধরনের একটি চরিত্র সৃষ্টি করতে পেরেছিলেন, যে যে বিলিতি দ্রব্য পোড়াতে বলে গরিব মানুষদের কাছ থেকে কেড়ে নিয়ে আগুনে ছুঁড়ে দিতে পারে, তার কিন্তু বিলিতি সিগারেট ছাড়া চলে না। এবং তার চিনিটা পর্যন্ত সে জানে যে যদি বিলিতি চিনি হয় 1 চামচ লাগবে, দেশি চিনি হলে 2 চামচ লাগবে। এবং তার সদস্য সংখ্যা বাড়াবার জন্যে, এবং সে তো শুধু বিপ্লবী নয়, সে তো একটা ওম্যানাইজার। তার মহিলা সংক্রান্ত একটা দুর্বলতা ছিল, এবং মহিলাদের আকর্ষণ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে সুকণ্ঠ, এবং সুকণ্ঠ শুধু বক্তৃতা নয়, গানেও। ফলে সেই কারণে গানের ব্যবহার আমার এটুকুই মনে হচ্ছে। আমি জানি না আর একটি বিষয়,
দেবাশিসবাবু, আরেকটি বিষয়, ওই মূল উপন্যাসের ভেতরে যদিও একটা রবীন্দ্রনাথ ওই বিমলার আত্মকথা দিয়ে তো শেষ হচ্ছে, একদম শেষে এর দিকে একটা সূর্য ডুবে যাওয়া, মানে নিখিলেশকে নিয়ে আসা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে যে অমূল্যর কি অবস্থা, বললো ওর হয়ে গেছে, আর নিখিলেশ একেবারে অসুস্থ, সেই অবস্থায় নিয়ে আসা হচ্ছে, তখন একটা সূর্য ডোবার চিত্রকল্প দিয়ে রবীন্দ্রনাথ শেষ করেছিলেন উপন্যাসটি। এই উপন্যাসের ভেতরে বিমলার বৈধব্যের বিষয়টি বা নিখিলেশ মারা যাচ্ছে এই বিষয়টি ছিল না, মানে সরাসরি ছিল না, কিন্তু সত্যজিৎ রায় এক ঝলক বিমলাকে ওই নিখিলেশের নিয়ে ঢোকা হচ্ছে গেট থেকে, বিমলাকে বিধবার পোশাকে 1 সেকেন্ডের জন্য পর্দায় আনলেন। এই বিষয়টা মানে সত্যজিৎ রায় কেন করেছিলেন বা এর উপযোগিতাটা কি, এই নিয়ে একটু আলোকপাত, যদিও আজকের বিষয়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে জানি না, কিন্তু একজন দর্শক হিসেবে আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা নিয়ে দু একটা কথা জানতে চাইছি। হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথ কিন্তু এইখানে কিন্তু একটা চমৎকার কি বলবো, ওটা ওই শেষ যে অধ্যায়টা শুরু হচ্ছে সেখানে সরাসরি আপনি যেটা বললেন যে অসুস্থ নিখিলেশকে আনা হচ্ছে, কিন্তু অসুস্থর পর যে তার মৃত্যু হচ্ছে, আমার যতদূর স্মৃতিতে রয়েছে যে এই ভাগটা, ওটা তো কতগুলো ব্যক্তির কি বলবো ভার্সানে তো উপন্যাসটা লেখা, বিমলার ভার্সন, সন্দীপের ভার্সন এবং আমাদের নিখিলেশের ভার্সন। শেষ যে বিমলার ভার্সনটা, যেটা দিয়ে উপন্যাসটা শেষ হচ্ছে, তার শুরুটা হচ্ছে যে আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসছি, যা পড়বার তা পুড়ে গেছে, যার থাকবার সেটুকু নিয়েই আমাকে থাকতে হবে, বা এইরকম ধরনের। অর্থাৎ নিখিলেশ যে মারা গেছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ একটু রূপকে ব্যবহার করে বলে দিয়েছেন, অসুস্থ নয়। রবীন্দ্রনাথ বলেছেন নিখিলেশের মৃত্যু হচ্ছে, এবং ও কিন্তু ওই নিখিলেশের শবদাহর পরে তার যে মানসিক গঠন, সেইটা দিয়ে কিন্তু ওই অধ্যায়টা শুরু হচ্ছে, এটা আমার মনে আছে। আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসেছি। ফলত রবীন্দ্রনাথ বলেছেন যে উনি মারা গেছেন নিখিলেশ। এবং আমার এখনো এই আপনি বললেন বলেই হঠাৎ মনে পড়ে গেল যে ঋতুপর্ণ ঘোষ একটা ইন্টারভিউতে বলেছিলেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ইন্টারভিউ হচ্ছে, তাতে বলেছিলেন যে আমি দেখলাম যে ওনার কাছে চারুলতাটা খুব একটা রাবীন্দ্রিক নয়, ঘরে বাইরে এটা ভীষণ রাবীন্দ্রিক, কারণ এই যে লাইনটা আমি বলছি, এই লাইনটা উনি উল্লেখ করেছিলেন, বলেছিলেন এটা আমি বাড়িতে এসে উপন্যাসটা পড়লাম, দেখলাম উপন্যাসে কোথাও এই অংশটা নেই। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সত্যজিৎ রায় ছবিটা শুরু করছেন কিন্তু বিমলার বৈধব্য দেখিয়ে কিন্তু, এবং তাতে ব্যাকগ্রাউন্ডে ওই কথাটা আসছে বিমলার কণ্ঠস্বরে যে আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসেছি, এবং পুরো ছবিটা হচ্ছে ফ্ল্যাশব্যাকে। ফলে আমার মনে হচ্ছে যে আপনি মানে কি বলবো, আমি ভুল বললে মাফ করবেন, যে আমার মনে হয় আপনি যদি আরেকবার উপন্যাসটা পড়েন দেখবেন কিন্তু, এবং সত্যজিতের বৈশিষ্ট্য হচ্ছে যে শেষ পরিচ্ছেদের একটা অংশ দিয়ে উনি ছবিটা শুরু করতে চাইছেন। ফলে সাহিত্যের সঙ্গে ছবির, ফিল্মের যে পার্থক্য, সেটা কিন্তু সত্যজিৎ রায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। এবং উপন্যাসের মূল যে গঠন, এটা তো স্বাধীনতা সংগ্রামের উপন্যাস নয়, ঘরে বাইরে স্বাধীনতা সংগ্রামের ফিল্মও নয়, এটা একটা সম্পূর্ণ একটা ত্রিকোণ প্রেমের গল্প, ত্রিকোণ প্রেমের উপন্যাস। এবং সেখানে উনি ছবিটা শুরুই করছেন এই ত্রিকোণ প্রেমের মধ্যে একজনের মৃত্যুর ঘটনা দেখিয়ে, এবং বিমলার যে আত্মগ্লানি এবং আত্মবিশ্লেষণ এবং বিমলার যে পর্যবেক্ষণ উপলব্ধি, সেইটা দিয়ে ছবিটা শুরু করছেন। মানে কতটা সাহস এবং ফিল্মের প্রতি কতটা সৎ থাকলে
তবে একজন পরিচালক এইভাবে ভাবতে পারেন বলে আমার মনে হয়েছে। একদম, আমি যেটা জানতে চাইছিলাম আমার যথাযথ উত্তরটা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আবির বাবু, মাননীয় দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে আমি কি একটা প্রশ্ন করতে পারি স্যারকে? Please. হ্যাঁ, প্রশ্ন বলুন। নয় ঠিক। হ্যাঁ দিদি হ্যাঁ, বলুন। বলুন বলুন। হ্যাঁ, বলছি স্যার, আমি ভাবছিলাম উৎপল দত্তের কথা এখানে কিছু শুনলাম না স্যার, শোনার ইচ্ছে ছিল একটুখানি। উৎপল দত্ত? হ্যাঁ, ওই আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম ওই স্বাধীনতা সংগ্রামের ওপরে, ঠিক মনে আপনি কি করতে পারছি ঝড়ের না কথা নামটা। বলছেন? ঝড়? হ্যাঁ, সম্ভবত একটা নৌকো বা জাহাজের ওপরে এরকম কিছু একটা। না, নৌকো জাহাজ নিয়ে উনি কল্লোল বলে একটি নাটক করেছিলেন, যেটা হচ্ছে নৌ ফিল্ম দেখেছিলাম বিদ্রোহ আমি নিয়ে। স্যার, ও একটা ফিল্ম, ফিল্ম তাহলে দেখেছিলাম। ফিল্মে একটা করেছিলেন ঝড়, সেটা ঠিক স্বাধীনতা সংগ্রাম নয়, সেটা হচ্ছে জিওর জীবন নিয়ে। না, এটা ওই ঠিক মনেও করতে পারছি না আমি, সেই জন্য হ্যাঁ। ভাবছিলাম যদি উৎপল দত্তের বেশ কয়েকটা স্যার নাটক আছে আমি জানি স্যার, ফিল্ম একটাই আমি দেখেছিলাম, বাকিটা আমি না, দেখিনি। ঝড় ঝড় ওর উনি করেছিলেন, 3-4টে ছবি করেছিলেন, হ্যাঁ, এবং আমি ছবি নামটা হিসেবে ঠিক মনে করতে পারছি না, কিন্তু ওটা আমিও স্বাধীনতা মনে সংগ্রাম করতে বলে পারছি মনে না। হচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, বুঝতে ওনার কাজ পারছি। আছে কিছুটা স্বাধীনতা সংগ্রামের উপরে। হ্যাঁ, নাটক উম, শুনেছি বা দু একটা দেখেওছি, কিন্তু আমি ফিল্মটা ঝড়টা দেখেছি, আরেকটাও ছিল আমার কিন্তু মনে আমার করতে পারছি আমার না। মনে হচ্ছে ফেরারি ফৌজের কথা বলছেন কি দিদি? উনি বোধহয় ফেরারি ফৌজের কথা বলছেন। ফেরারি ফৌজ ছবিটাতে উনি করেছিলেন এরকম একটা। ফেরারি ফৌজ উৎপল দত্ত করেছিলেন? ওখানে মিঠুন চক্রবর্তী ছিলেন এবং উৎপল দত্ত ছিলেন, অন্য একটা চরিত্রে ছিলেন, স্বাধীনতা সংগ্রামী চরিত্রে ছিলেন না। না, এটা সব্যসাচী একটা চক্রবর্তী। জাহাজে, একটা নৌকোর ওপর ছিল, একটা জাহাজের ওপর, যেটাকে কেন্দ্র করেছিল। আমি নামটা কিছুতেই মনে করতে পারছি না। এইরে, আমি 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 উৎপল দত্তের ওটা। হ্যাঁ, কিন্তু আমি তো মনে করতে পারছি না। একটু ধরুন তো, একটু ধরুন, 1 মিনিট একটু ধরুন। এই আবির, হ্যাঁ স্যার বলুন। বলছি না, আমি sorry, বেরোচ্ছি, আমি হাতের কাছে আমি কোনো কিছু পেলাম না। যাই হোক, আমি ঠিক মনে করতে পারছি না। আমি পরে আহ, আমি আচ্ছা, এটা আমি পরে ওই সুপ্রসন্ন বাবুকে আমি জানিয়ে দেবো ছবিটা। আচ্ছা স্যার, না আমার বাড়ি এখানেই কাছেই, আপনার ফটোগ্রাফি বাড়ি আমার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করলে আমি বলে দেবো আমি ছবিটার নাম কি এবং কি ওই প্রেক্ষিতে। ছবিটা আমার মনে খুব দাগ কেটে আছে, কিন্তু নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আবির এবার ক্লোজ করো। আবির বাবু, বলছি আর কারো কোনো হ্যাঁ। প্রশ্ন থাকলে একটু স্যারকে করে নিতে পারেন। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে একটু স্যারকে করে নিন। না, আর কারণ নেই। আশা করি আর কারো কোনো আর প্রশ্ন কারণ নেই, প্রশ্ন নেই, তুমি
হ্যাঁ, এবার তুমি ক্লোজ করো, ক্লোজ করো। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে একটু করে নিন। আবির মনে হচ্ছে আর কোশ্চেন না। নেই কারুর, শেষ করে দাও। কোশ্চেন নেই, আবির তুমি ক্লোজ করো। আমি তাহলে এবার একটু শেষের দিকে যাই। আজকের বক্তা মাননীয় দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওনার কাছ থেকে যে মনোজ্ঞ একটি বক্তব্য শুনলাম আমিও, এবং আমার মতো সাধারণ একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আমিও একটা নতুন ধারা আমি দেখতে পেয়েছি, যেদিকে আমি বলতে পারি যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অনেকগুলো দিক নিয়ে কাজ হলেও চলচ্চিত্র বিষয়ের ওপর কিন্তু সেভাবে কোনো কাজ আমার চোখে এখনো অবধি পড়েনি। এবং আমি অতি সম্প্রতি একটা লেখা পড়ছিলাম, প্রিয়দর্শী চক্রবর্তীর লেখা। সেখানে উনি গানের ওপর কিছু কাজ করেছেন। সলিল চৌধুরীর গান, যদিও সেটা অবশ্য স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে না, কিন্তু স্যারের লেখা থেকে আমিও অনেকটা অনুপ্রাণিত যে আমি পরবর্তী সময়ে আমার যে কাজগুলো আমি করতে চাইবো সেখানে হয়তো আমি এই বিষয়গুলোকে তুলে আনতে চেষ্টা করব। এবং এই ধরনের কাজগুলো আরো যাতে ইতিহাসের ছেলেরা বা ইতিহাসের আমাদের মতো ছাত্ররা করতে পারে, তার জন্য স্যারের কাছ থেকে আশা করি আমরাও সাহায্য ভবিষ্যতে পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় গৌতম বিট মহাশয়, অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং বাংলা বিভাগের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, এবং আমার সহকর্মী সুপ্রসন্ন চ্যাটার্জিকে। আজকে এই অনুষ্ঠানটি আমি এইখানেই সমাপ্ত করছি, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে।